হ্যালো, 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 হ্যালো। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই পরিষ্কারভাবে আমার কথা শুনতে পাচ্ছ। আশা করি সাউন্ডে কোনো সমস্যা নেই। ইয়েস, সাউন্ড অনেক পরিষ্কার। ফেসবুক গ্রুপের সাউন্ডে কোনো একটা ঝামেলা হচ্ছিল। তো আমরা সেটাতে চেঞ্জ আনলাম এবং চেঞ্জ এনে আমরা এই পদ্ধতিতে আগাচ্ছি। ঠিক আছে, আমরা এখন আশা করি সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। আশা করি সাউন্ডে এখন এই মুহূর্তে সাউন্ডে কোনো সমস্যা নেই। ওকে, সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও তো ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। যারা যারা আগে ছিলা, যারা নিয়মিত ক্লাস করো, তাদেরকে একটু কষ্ট করে মেনশন করে দিবা নাকি? দ্যাট উইল সেটা ওকে অবশ্যই সাহায্য করবে। চলো আমরা, ঠিক আছে, তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি না শুধু আমি, হ্যাঁ এখন কমেন্টও দেখতে পাচ্ছি, কোনো সমস্যা নেই, দ্যাটস ফাইন। ওকে, ক্লিয়ার এভরিথিং, কোনো সমস্যা নেই। আজকে আমরা কি নিয়ে পড়ালেখা করব? আজকে আমরা ঘাস ফড়িং নিয়ে পড়ালেখা করব। ঠিক আছে, আমরা ঘাস ফড়িং এর একটা নির্দিষ্ট অংশ, আমরা এই ক্লাসটা কার জন্য শুরুতেই বলে নিই। এই ক্লাসটা এইচএসসি 24-25 যে কেউ করতে পারবে। এইচএসসি 24-এর বাচ্চারা, এইচএসসি 25-এর বাচ্চারা যে কেউ ক্লাসটা করতে পারবে। এটা মূলত আমাদের পেইড ব্যাচের ক্লাস, সাইকেলের ক্লাস, কিন্তু আমার মনে হয়েছে যে এই চ্যাপ্টারটা কঠিন। এর কিছু ক্লাস আমরা ফ্রিতে সবার সাথে শেয়ার করলে অনেকের উপকার হবে, এবং বইটা কিভাবে পড়তে হয় এই বিষয়ে সে একটা পরিষ্কার ক্লিয়ার কাট আইডিয়া পাবে। ঠিক আছে, ওকে। তো আমরা আজকে পড়বো ঘাস ফড়িং। ঘাস ফড়িং এর উপরে আমি আসলে দুটো ক্লাস নিয়েছি। আজকে হলো 3 নাম্বার ক্লাস। তো আমরা এই পর্যন্ত ঘাস ফড়িং এর কি কি পড়েছি সেইটা একটু যদি জেনে নিই, আজকে কি কি পড়বো সেটা যদি জেনে নিই, তাহলে ক্লাসের শুরুতেই তোমরা পরিষ্কার হয়ে গেল যে আমরা আসলে কি কি শিখতে যাচ্ছি। তো আমি তোমাদেরকে ক্লিয়ারলি বলে দিই, ঘাস ফড়িং এর আমরা এই পর্যন্ত পড়েছি কি কি আর আজকে পড়বো কি কি। আমরা ঘাস ফড়িং চ্যাপ্টারটার কি কি পড়া হয়ে গেছে আমাদের, আমরা যদি বলি আমরা পড়েছি কি কি। ঘাস ফড়িং এর গঠন পড়েছি আমরা, প্রত্যেকটা গঠন এবং ঘাস ফড়িং এর পৌষ্টিক তন্ত্র, পরিপাক নালী, এই দুটো জিনিস আমরা পড়েছি, উই হ্যাভ ডান। আর পড়বো কি কি, আজকে আমরা কি কি পড়বো এইটাই আমরা এখানে দেখবো। তো দেখো ঘাস ফড়িং, আচ্ছা, তো আজকে আমরা কি কি পড়বো সেই আলোচনাতেই আজকে আমরা যাচ্ছি। আমরা ঘাস ফড়িং এর কি কি পড়বো। ওকে, চলো, সুরাইয়া খানম বলেছে যে পুষ্পই ক্লাসটা করো, তো তোমরা তোমাদের বন্ধু বান্ধবকে আহ্বান জানাতে পারো। এবং আমি গ্যারান্টি দিলাম এই 1 ঘন্টা ক্লাস শেষে আমরা আজকে যা যা পড়বো তুমি তার 100% পারবা। ক্লাস 1 ঘন্টার, আমি দীর্ঘক্ষণ ক্লাস নিব না। আমি মনে করি যে অনলাইনে অনেকক্ষণ ক্লাস, লাইভ ক্লাস নেওয়া আসলে আহ, মানে এতক্ষণ ধরে অনলাইনে স্ক্রিনে টাইম দেওয়া খুব টাফ, এবং চোখের জন্য ব্যাপারটা ক্ষতিকর, প্লাস জিনিসটা আসলে শেষের দিকে ওই আগ্রহটা স্টুডেন্টদের মনে থাকে না, শেখার আগ্রহটা অনেকটা কমে যায়। কিছু কিছু স্টুডেন্ট থাকে কিন্তু সবার কিন্তু থাকে না, তাই না? ওকে, তো সেই জন্য আমরা 1 ঘন্টা যতটুকু পড়বো সেটা ফুল মনোযোগ দিয়ে পড়বো, এইটাই হলো আমাদের লক্ষ্য।
ঠিক আছে। ওকে। তো আমরা আজকে এই জায়গা থেকে পড়া শুরু করব। পৌষ্টিকতন্ত্র আমরা পড়া শেষ করে ফেলেছি, বইটা একদম ধরে ধরে একদম বইটার একদম কাপায় পড়ালেখা করতে হবে। বইটা যে যত ভালো পড়ালেখা করবে সে তত ভালো, সে তত ভালো ভর্তি পরীক্ষায় তত ভালো রেজাল্ট করতে পারবে, এইচএসসি তে তত ভালো রেজাল্ট করতে পারবে। তাহলে চলো বিসমিল্লাহ বলে আমরা আমাদের আলোচনা শুরু করি। সবাই সবাই কমেন্ট করো, সবাই রেডি কিনা, তোমরা রেডি কিনা? আজকে আমরা ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র পড়বো। রক্ত, ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র, আমরা আজকে এইটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে। ওকে, চলো শুরু করা যাক। বিসমিল্লাহ বলে চলো শুরু করা যাক। তোমাদের মধ্যে এনার্জি কেমন আছে, আগ্রহ কেমন আছে, তোমরা রেডি কিনা? আমরা চলো আগ্রহ নিয়ে এনার্জি নিয়ে আমাদের আমাদের ক্লাসটা শুরু করি। রক্ত সংবহন তন্ত্র, দেখো এখানে দুটো শব্দ দেওয়া আছে, একটা রক্ত আর একটা সংবহন তন্ত্র। তো রক্ত কি জিনিস আমরা সবাই চিনি, মানুষের হাত কাটলে রক্ত বের হয়। ঘাস ফড়িং এরও কিন্তু তুমি যে ঘাস ফড়িংটাকে কাটো তারও রক্ত বের হবে। তার মানে এই জায়গায় তোমাকে দুইটা জিনিস সম্পর্কে জানতে হবে। ঘাস ফড়িং এর রক্ত কেমন, ঘাসফড়িংটাকে তুমি যদি কাটো, ঘাসফড়িং যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে তুমি কিরকম রক্ত বের হবে সেইটা নিয়ে আমরা একটা পড়ালেখা করব। আর এই রক্তটা ঘাসফড়িং এর শরীরে কিভাবে চলাচল করে, আমরা যদি একটা ঘাসফড়িং আঁকি, ধরো এইটা হলো একটা ঘাসফড়িং, ঘাসফড়িং এর মাথা, এই হলো বুক, আর এই হলো পেট, ধরো ঘাসফড়িং এর এই হলো পা, আর এই হলো ডানা, এই হলো ঘাসফড়িং এর পা এবং ডানা। কথা পরিষ্কার? ওকে। এই হলো ঘাসফড়িং এর অ্যান্টেনা। দ্যাটস ফাইন। এইগুলো এই পুরো শরীরে কিভাবে রক্ত চলাচল করে, ধরো লাল কালারের রক্ত আঁকলাম, এই পুরো শরীরে ঘাসফড়িং এর রক্ত কিভাবে চলাচল করে সেই জিনিসটাকে বলা হয়, সেই জিনিসটাকে বলা হয় সংবহন তন্ত্র। তো এই জিনিসটা আমরা আজকে আলোচনা করবো যে ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্রটা কেমন। তার আগে চলো আমরা খালি মানুষেরটা দেখে নেই, মানুষের রক্ত সংবহন তন্ত্রটা কেমন। তুমি জাস্ট জেনে নাও যে সংবহন তন্ত্র বলতে কি বোঝায়। চলো আমরা মানুষেরটা দেখে নিই। ওকে, যারা ক্লাসটা করছি সবাই মনোযোগ দাও, আমরা চলো দেখার চেষ্টা করি। এই হলো মানুষের রক্ত সংবহন তন্ত্র। দেখো একটা মানুষ, আমি চাইলে এটা 3D ও দেখাতে পারি, মানুষের রক্ত সংবহন তন্ত্র। বরং আমরা 3D দেখি, মানুষেরটা আমরা দেখে মানুষেরটাই আমরা 3D দেখার চেষ্টা করি। আজকে এই চ্যাপ্টারের 75% শেষ হবে, কালকে নেক্সট ক্লাসে আমাদের এই চ্যাপ্টারের পুরোটা শেষ হবে। তো মানুষের রক্ত সংবহন তন্ত্রের কোথায় আমরা ছবি দেখবো, একটা পুরো মানুষের রক্ত সংবহন তন্ত্রের ছবি দেখবো। তো দেখো পুরো শরীরে, এই যে পুরো শরীরে রক্তনালী, পুরো শরীরে রক্তনালী। তো এই থ্রিডিটার চেয়ে আসলে ওই ছবিটাই বেশি ভালো, এই থ্রিডিটার চেয়ে ওই ছবিটাই আসলে বেশি ভালো কাজ করে। তাকায় দেখো, এই হলো আমাদের হার্ট, তাই না? এইটা আমাদের, আমি দেখ কোথায় চলে গেল, এই যে আমাদের হার্ট, এইগুলো হলো রক্তনালী, এগুলো হলো রক্তনালী। তুমি দেখো তোমার পালস এই জায়গায় অনুভব করতে পারবা, তুমি এই জায়গায় টাচ করো, তুমি এই জায়গায় পালস অনুভব করতে পারবা। দেখো তো তোমরা এই জায়গায় নিজের পালস, কে কে নিজের পালস বুঝতে পারো? কিভাবে পালস বুঝবো? এই জায়গাটাতে, এইখানে তুমি যদি দেখো এই জায়গাটাতে টাচ করলে, যদিও আমি তোমাকে স্পষ্ট করে বলতে পারছি না, বাট কে কে কার কার নিজের নিজের পালস আছে, কে কে দেখো তো, কে কে পালস বুঝতে পারো? তো হার্ট আমাদের পুরো শরীরে এইভাবে রক্ত পাম্প করে যাচ্ছে, সেইটারই পালস তুমি এই জায়গায় বুঝতে পারো। তো আমাদের শরীরে তাহলে রক্তটা কয়টা পথে চলাচল করে? একটা হলো হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড থেকে রক্তটা পাম্প হয়, আর রক্তনালী, হৃৎপিণ্ড আর রক্তনালী। এই যে রক্তনালী, এটা কয় রকম আমি জানি তোমরা অনেকেই জানো, কিন্তু আমি নিশ্চিত তোমরা অনেকেই জানো না। একটা হলো ধমনী, একটা হলো শিরা, একটা হলো কৈশিক জালিকা। তাহলে ধমনী, শিরা এবং কৈশিক জালিকা। তাহলে দেখো, ধমনী, শিরা এবং কৈশিক জালিকা। তো দেখো আমি যদি একদম সহজ করে, আমি যদি একদম সহজ করে মানুষের রক্ত সংবহনটা আঁকতে চাই, তাহলে জিনিসটা হলো এমন, আমি জানি তোমরা এটা অনেকেই বুঝো, কিন্তু আমি তোমাকে গ্যারান্টি দিতে পারলাম তোমরা অনেকেই এটা জানো না। হৃৎপিণ্ড থেকে যে রক্ত নিয়ে বের হয় তাকে বলা হয় শিরা। তো দেখো এইরকম এক, তাকে বলা হয় ধমনী, দুঃখিত, তাকে বলা হয় ধমনী। এইরকম একটা ধমনী রক্ত নিয়ে বের হয়ে গেল, ঠিক আছে, একটা ধমনী রক্ত নিয়ে বের হয়ে গেল, আর একটা শিরা আবার হার্টে রক্ত নিয়ে ফেরত আসলো। তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে ধমনী কাকে বলে, যে হৃৎপিণ্ড থেকে রক্ত নিয়ে বের হয়ে যায়, শিরা কাকে বলে, যে হৃৎপিণ্ডে রক্ত নিয়ে ফেরত আসে। তাহলে মাঝের যে জায়গাটা, এই মাঝের জায়গাটাকে বলা হয় কৈশিক জালিকা। এইটা জালের মতো,
এটাকে বলে কৈশিক জালিকা। কেন এটার নাম কৈশিক জালিকা? কৈশিক মানে কেশ, চুলের মতো চিকন। এই রক্তনালিকাগুলা চুলের মতো চিকন। তো দেখো, মানুষের শরীরে রক্তটা ভাইয়া সর্বদাই সব সময়, আমরা যদি গোলাপি কালারের রক্ত আঁকি, আসলে লাল কালারেরই আঁকি, রক্তটা দেখো ধমনী দিয়ে বের হয়, তারপরে কৈশিক জালিকায় যায়, তারপরে শিরা দিয়ে ফেরত আসে। আর এই কৈশিক জালিকা চারপাশে ছড়ানো থাকে কোষগুলা। এইখানে কোষ, এগুলা হলো কোষ। এই কোষগুলা রক্ত থেকে খাবার পায়, রক্ত থেকে পুষ্টি উপাদান, পুষ্টি উপাদান কোষে ঢুকে যায়, পুষ্টি উপাদান কোষে ঢুকে যায়, পুষ্টি উপাদান কোষে প্রবেশ করে, রক্ত থেকে পুষ্টি উপাদানগুলো কোষে প্রবেশ করে। খেয়াল করো, রক্তটা কিন্তু কখনোই হৃৎপিণ্ড বা রক্তনালিকার বাইরে যায় না। এই লাইনটা লিখে রাখো, রক্ত কখনোই রক্তনালীর বাইরে যায় না। খেয়াল করো, তাহলে রক্তটা সবসময় এই পাইপগুলোর মধ্যেই ঘোরাঘুরি করে, রক্তটা সবসময় এই পাইপগুলোর মধ্যেই ঘোরাঘুরি করে। রক্তটা কখনোই রক্তনালীর বাইরে যায় না। সরাসরি কোষের সাথে রক্তের কখনো দেখা হয় না। রক্তের খাবারটা কোষের মধ্যে ঢোকে, রক্তের অক্সিজেনটা কোষের মধ্যে ঢোকে, আবার কোষের কার্বন ডাই অক্সাইডটা রক্তের মধ্যে ঢোকে, কিন্তু রক্তের সাথে কোষের সরাসরি কখনোই দেখা হয় না। কখনোই সরাসরি দেখা হয় না। তাহলে রক্ত কখনোই রক্তনালীর বাইরে যায় না। তার মানে রক্ত সবসময় বন্দি। এই ধরনের সংবহন তন্ত্রকে বলা হয় বদ্ধ রক্ত, বদ্ধ সংবহন। এই ধরনের সংবহনকে বলা হয়, এই ধরনের সংবহনকে বলা হয় বদ্ধ সংবহন। কথা পরিষ্কার? তাহলে দেখো, এই ধরনের সংবহনকে বলা হয় বদ্ধ সংবহন। দ্যাটস ইট। তাহলে দেখো, আমরা বদ্ধ সংবহন কি পারবো? এটাকে আমি ছোট করে দিলাম, ঘাসফড়িং এরটার সাথে আমাদের পার্থক্য বলবো এখন, দাঁড়াও। তাহলে বদ্ধ সংবহন, তাহলে বদ্ধ সংবহনকে আমরা এই পাশে রাখি। বদ্ধ সংবহন দেখতে কিরকম? আমরা এটাকে এই পাশে রাখলাম, রক্ত কখনোই বাইরে যাবে না। ওকে। ঘাসফড়িং এর ক্ষেত্রে কি ঘটনা ঘটে? ঘাসফড়িং এর এরকম ধরো হৃৎপিণ্ড আছে। ধরো এইটা হলো ঘাসফড়িং এর হৃৎপিণ্ড, বা এইটা ধরো ঘাসফড়িং এর হৃৎপিণ্ড। ওইখান থেকেও ধমনী দিয়ে রক্ত বের হবে, ওইখান থেকেও শিরা দিয়ে রক্ত ফেরত যাবে। কিন্তু মাঝখানে ওই যে কৈশিক জালিকা, সেইটা ঠিক আছে, কিন্তু কৈশিক জালিকার জায়গায়, ওই জায়গায় থাকবে হিমোসিল। ওই জায়গায় খেয়াল করো একটা, এই যে কোষগুলো, রক্তটা এখান থেকে বের হলো, বের হয়ে রক্তটা না এই ফাঁকা জায়গায় কোষের সাথে সরাসরি যুক্ত হয়ে গেল, কোষগুলা রক্ত দিয়ে গোসল করে ফেললো। তাহলে এই জায়গায় সরাসরি রক্তের সাথে দেখা হচ্ছে। এই যে, এইটার নাম হলো হিমোসিল। হিমোসিল। হিম শব্দের অর্থ রক্ত, সিল শব্দের অর্থ গহ্বর। তাহলে রক্তপূর্ণ দেহ গহ্বরকে বলা হয়, রক্তপূর্ণ দেহ গহ্বরকে বলা হয় হিমোসিল। উচিং বালা, আশা করি জিনিসটা বোঝাতে পেরেছি। খেয়াল করো, ওই জায়গাতে আমরা যদি এইটার দিকে তাকাই, আমরা যদি এইটার দিকে তাকাই, এইখানে, এখানে কি ছিল? এই জায়গাতে কোষের সাথে কখনোই দেখা হচ্ছে না, কোষের সাথে রক্তের দেখা হচ্ছে না। আর এইখানে কি হলো? এই জায়গাতে কি হলো? তুমি এই জায়গায় তাকায় দেখো, রক্তটা পুরোপুরি কোষের সাথে দেখা হচ্ছে। তাহলে এই জায়গাতে হিমোসিল আছে, ওই জায়গাতে হিমোসিল নাই। তাহলে রক্তটা এই জায়গায়, একটা জায়গায় এসে মুক্ত হয়ে যায়। তাহলে এই জিনিসটাকে বলা হয়, এই জিনিসটাকে বলা হয়, এই জিনিসটাকে বলা হয় মুক্ত সংবহন। এই জিনিসটাকে কি বলা হয়? এটাকে বলা হয় মুক্ত সংবহন। তাহলে আমরা জান্নাতুল কুবরা, তাহলে আশা করি দেখো, তাহলে আমরা কি বুঝতে পারলাম? তাহলে মুক্ত সংবহনে কি থাকবে? মুক্ত সংবহনে থাকবে হিমোসিল, বদ্ধ সংবহনে হিমোসিল থাকে না। এখানে কোষ আর রক্তের দেখা হয়। এখানে কোষ আর রক্তের দেখা হয় না।
যারা ক্লাসটা করলাম আমরা কারা কারা এই ছোট্ট জিনিসটা বুঝতে পেরেছি দেখো তো বইয়ের মধ্যে এই কথাটাই লেখা আছে। এই যে বদ্ধ সংবহন এবং মুক্ত সংবহন, তুমি তাকায় দেখো, বদ্ধ এবং মুক্ত। খেয়াল করো, রক্ত প্রথম লাইনটাই দেখো, রক্ত সবসময় হৃৎপিণ্ড এবং রক্তনালীর মধ্যে অবস্থান করে, অভ্যন্তরে। আর এইখানে কি বলা, দেখো হৃৎপিণ্ড, রক্তবাহিকা এবং বিভিন্ন সাইনাসে অবস্থান করে। সবাই এই সাইনাসটার নাম লিখো, হিমোসিল। সাইনাস মানে কি, সাইনাস মানেও ফাঁকা জায়গা, সিল মানেও ফাঁকা জায়গা। কোথায় কোথায়, ক্লিয়ার? তাহলে দেখো এখানে সবাই হিমোসিল লিখে নাও। তাহলে দেখো, দেহ গহ্বরে রক্ত প্রবেশ করে, এই জন্য একে বলা হয় হিমোসিল। তাহলে এই সাইনাসটার নাম কি, এই সাইনাসটার নাম হিমোসিল। মানুষের শরীরে এইরকম হিমোসিল থাকে না, আমাদের শরীরে হিমোসিল থাকে না। তাহলে দেখো, ওই জায়গাতে ছিল হৃৎপিণ্ড, শিরা, ধমনী, কৈশিক জালিকা। এখানে হৃৎপিণ্ড, রক্তনালী, সাইনাস, ওই যে কৈশিক জালিকার ওই ব্যাপারটাই কিন্তু নাই। এই জায়গাতে রক্ত সরাসরি ওই যে সবগুলো কোষ কোষ এবং রক্ত একে অপরের সংস্পর্শে আসে। এইখানে কোষ এবং রক্ত একে অপরের সংস্পর্শে আসে না। কোথায় কোথায় মানুষ আমরা করডাটা এবং কেঁচো, অ্যানিলিডাতে এরকম বদ্ধ দেখা যায়। আর আর্থ্রোপোডা এবং মলাস্কা এই জায়গাতে এরকম মুক্ত দেখা যায়। আর্থ্রোপোডা এবং মলাস্কা এই জায়গাতে এরকম মুক্ত দেখা যায়। এই জিনিস দেখো তো, এই ছবিটা পড়ার পর, এই ছবিটা জানার পর আমাদের এই জিনিসটা সবার ক্লিয়ার হলো কিনা? তাহলে এই জায়গাতে একটা বড় হিমোসিল আঁকতে হবে, আর আমাদের মানুষের ক্ষেত্রে আমরা কৈশিক জালিকা আঁকবো। তাহলে মুক্ত থাকে কে কে, আমরা মনে রাখবো। তোমাকে যদি মুক্ত করে দেওয়া হয়, তুমি আরো আরো আম খাবা, তাই না? তুমি মনে রাখো, মুক্ত অবস্থায় তোমার মুক্ত আম, আম মানে আর্থ্রোপোডা, মলাস্কা। মুক্ত মানে আর্থ্রোপোডা এবং মলাস্কা। ঠিক আছে, আমরা কি সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি? তাহলে মুক্ত কোথায় কোথায় পাওয়া যায়, মুক্ত আম, এই কথাটা মনে রাখবো। এইখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে, এইখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। দেখি তো কে কে ট্রু এন্ড ফলস উত্তর করতে পারে। ট্রু এন্ড ফলস, দেখি কে কে ট্রু এন্ড ফলস উত্তর করতে পারে। বলো কোনটা মিথ্যা। বলো কোনটা মিথ্যা। মুক্ত সংবহনে সত্য মিথ্যা দুইটাই বলো, কোনটা সত্য কোনটা মিথ্যা। মুক্ত সংবহনে হিমোসিল থাকে। বলো তো এই লাইনটা কি সঠিক নাকি ভুল? বদ্ধে মানব দেহে মুক্ত সংবহন। ভেরি গুড, সাবাস। তোমরা বলেছো মুক্তে হিমোসিল থাকে, তোমরা বলেছো ট্রু। এইটাকে কি বলবা, মানব দেহে কি মুক্ত? ভেরি গুড। আমি যদি বলি তেলাপোকা, তেলাপোকাতে সাইনাস থাকে, এইটা সত্যি না মিথ্যা? তেলাপোকাতে সাইনাস থাকে, এইটা সত্যি না মিথ্যা? তাহলে এইটাও কিন্তু সত্য। তাহলে হিমোসিল থাকে মুক্তে, মানবদেহে, মানবদেহে বদ্ধ। তাহলে যারা যারা এটা পারলা, যারা যারা এটা পারলা, অনেকেই পারো নাই, অনেকেই ভুল করেছো। মানবদেহে কিন্তু মুক্ত না, মানবদেহে বদ্ধ। এইটা অসংখ্য জন কিন্তু নিয়মিতই ভুল করো ভাইয়ারা। এটা কিন্তু তোমাদের নিয়মিত ভুল হয়, আমি তোমাকে গ্যারান্টি দিলাম। তাহলে দেখো, আমরা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক পড়ে ফেললাম। যারা এই টপিকটা এইভাবে কনসেপ্ট ক্লিয়ার করে পড়বে, বায়োলজি পড়ার সিস্টেম কি, কেউ যদি আমাকে বলে যে বায়োলজি পড়ার সিস্টেম কি।
এক নাম্বার, বুঝে কনসেপ্ট ক্লিয়ার করা। দুই নাম্বার, সেই তথ্যটা বারবার রিভাইজ করা। রিভাইজ করলেই তোমার মনে থাকবে। তো যার কাছে ভাইয়া এই ছবিটা মনে থাকবে তার কাছে কিন্তু এই তথ্যগুলো মুখস্থ লিখতে হবে না। যে এই জিনিসটা বুঝে তার কিন্তু এইটা মুখস্থ করতে হবে না, সে কিন্তু এইটা এমনি নিজে থেকেই উত্তর করতে পারবে। ঠিক আছে, আশা করি অনেকেই জিনিসটা বুঝতে পেরেছো। দিস ইজ ফ্যান্টাস্টিক। তাহলে এখন আমরা কি দেখলাম? আমরা এখন ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র। তাহলে তোমরাই আমাকে বলো এই জায়গায় আমি কি লিখবো। তোমরাই আমাকে বলো এই জায়গায় আমি কি লিখবো, বদ্ধ নাকি মুক্ত? ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র কি, বদ্ধ নাকি মুক্ত? আমাকে বলো। ফ্যান্টাস্টিক, তাহলে ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র মুক্ত। ভেরি গুড, তাহলে দেখো আমরা এখন সেইটাই পড়ালেখা করব। তাহলে মুক্ত, এখানে অনেকগুলো কথা বলা, বাট আমাদের লক্ষ্য কি থাকবে, আমরা একটা ছবিতে দেখব। আচ্ছা চলো আমরা ছবি দেখি। ছবি দেখে জাস্ট পড়ে ফেলি, এটা পড়া খুবই সহজ। এইটা পড়া খুবই সহজ, একদম প্যারা খাওয়ার কিছু নাই। চলো আমরা একটা ঘাসফড়িং এর রক্ত সংবহনতন্ত্রের আসল ছবি দেখি। আমরা একটা ভালো মানের ছবি দেখি, যেই ছবিটা দেখে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। ছবিগুলো অনেক জায়গাতে ক্লিয়ার নাই, এবং জিনিসটা খুব সহজে যে বোঝা যায় ব্যাপারটা কিন্তু তা না। বাট ঠিক আছে, আমরা চেষ্টা করব জিনিসটা একটা রঙিন ছবি দেখে বোঝার, যাতে আমরা বইয়ের ছবিটা বুঝতে পারি। ঠিক আছে, ওকে। এখানে বেশ কিছু ছবি দেওয়া আছে। আচ্ছা, আচ্ছা চলো আমরা এই ছবিটা বোঝার চেষ্টা করি। বইয়ের মধ্যেও এই ছবিটা দেওয়া, বাট আমরা নেট থেকে চলো এই ছবিটা বোঝার চেষ্টা করি। এইটা একটা ঘাস ফড়িং, ঠিক আছে? এইটা একটা ঘাস ফড়িং। ঘাস ফড়িং এর আমি যদি তোমাকে সহজ ভাষায় চিন্তা করতে সাহায্য করি, তাহলে এইটা হলো ঘাস ফড়িং এর মাথার সাইড, এইটা হলো ঘাস ফড়িং এর মাথার সাইড, এইটা হলো লেজ। তুমি খেয়াল করো তোমার আমার হৃৎপিণ্ডটা কিরকম। তোমার আমার হৃৎপিণ্ডটা কিরকম, এই রকম, তাই না? কি সুন্দর লাভ শেপ, যদিও হুবহু লাভ শেপ না, কিন্তু অনেকটাই লাভ শেপের মতো। ঘাসফড়িং এর হৃৎপিণ্ডটার দিকে তুমি তাকাও ভাইয়া, ঘাসফড়িং এর হৃৎপিণ্ডটার দিকে তুমি তাকাও। এই উপরের দিকের এই জিনিসটা, বা বইয়ের ছবিটা দেখলেও হবে, বইয়ের ছবিটা যদি আমাদেরকে আঁকতে হবে, বইয়েরটাই আমরা একবারই পড়ি, তাহলে আমাকে দুইবার পরিশ্রম করতে হবে না। তুমি ঘাসফড়িং এর হৃৎপিণ্ডটার দিকে তাকাও। একটা খুব সুন্দর, বইয়ের ছবিটাই দেখা যাচ্ছে বেশি সুন্দর। দেখো এই হৃৎপিণ্ডটা দেখতে কেমন, দেখো তো। এক, দুই, তিন। এই হৃৎপিণ্ডটা দেখতে কেমন? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। কয়টা প্রকোষ্ঠ? হৃৎপিণ্ডে কয়টা প্রকোষ্ঠ? তাহমিদ বিন আজাদ বলো তো। ঘাসফড়িং এর এই হৃৎপিণ্ডে কয়টা প্রকোষ্ঠ? উপরের দিকে তাকাও তো, ঘাসফড়িং এর হৃৎপিণ্ডে কয়টা প্রকোষ্ঠ দেখতে পাচ্ছি? তাহলে ঘাসফড়িং এর হৃৎপিণ্ডে তিনটা প্রকোষ্ঠ। এবং এখানে একটা খুব সিম্পল, আমরা মনে করি এইটা হলো ঘাসফড়িং এর দেহটা। আমরা এইভাবে ঘাসফড়িং এর দেহ আঁকবো। দেখো ঘাসফড়িং এর দেহটাকে আমরা জাস্ট দুইটা লাইন দিয়ে তিনটা ভাগে ভাগ করে ফেললাম। এই যে তিনটা ভাগ, এই ভাগগুলাই হলো ভাইয়া হিমোসিল। আমরা এই যে ঘাসফড়িং এর তাহলে কয়টা, এই ভাগটাই হলো হিমোসিল। আমরা হিমোসিলের অপর নাম কি বললাম? আমরা হিমোসিল শব্দটা এখানে আর বলবো না, আমরা বলবো যে হিমোসিল নামে এটাকে বলবো সাইনাস। তাহলে কয়টা সাইনাস? এইটা একটা সাইনাস নাম্বার ওয়ান, এইটা নাম্বার টু, এইটা নাম্বার থ্রি। তাহলে মোট তিনটা সাইনাস। এখন উপরে সাইনাসটাতে ভাইয়া এই জায়গাতে এই এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। এই যে সাত খণ্ড বিশিষ্ট একটা কি থাকে, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। এই হলো হৃৎপিণ্ড। যেহেতু এই জায়গায় হৃৎপিণ্ড থাকে, তাহলে এই সাইনাসটাকে বলে পেরিকার্ডিয়াল সাইনাস। কার্ডিয়াক শব্দের অর্থ হৃৎপিণ্ড। তোমাদের এইটুকু বায়োলজি শেখা হয়ে গেছে। এবং যারা কিনা হার্ট বিশেষজ্ঞ হয় তারা কি বিশেষজ্ঞ হয়? কার্ডিওলজিস্ট হয়, তাই না? তাহলে এই হইল পেরিকার্ডিয়াল সাইনাস। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন থাকে
হৃৎপিণ্ড কোন প্রকোষ্ঠে থাকে? এই আমি যখন এটা তোমাদের বয়সে প্রথম পড়েছি ফার্স্ট ইয়ারে, আমি বুঝি নাই, আমি মুখস্থ করতাম যে হৃৎপিণ্ড থাকে পেরিকার্ডিয়াল সাইনাসে, আমি এবার মুখস্থ করতাম। পরবর্তীতে যখন একটু বয়স হলো, আমার যখন একটু ম্যাচুরিটি আসলো, তখন আমি আবিষ্কার করলাম যে হৃৎপিণ্ড থাকে হলো পেরিকার্ডিয়াল সাইনাসে। এটা তো মুখস্থ করার কিছু নাই, কারণ কার্ডিয়াক মানেই হার্ট, এবং এই যে ফাঁকা জায়গাটা এটা পুরোটা পেরিকার্ডিয়াল সাইনাস, তার মানে এই জায়গাতেই হার্ট থাকবে। কথা পরিষ্কার? বইয়ের মধ্যে এরপর দেখো ঘাসফড়িং এর নাড়ি ভুঁড়ি, গতকালকে আমরা তোমাকে পড়িয়েছি। ঘাসফড়িং এর পৌষ্টিক তন্ত্র তিন ভাগে বিভক্ত, তাই না? স্টোমোডিয়াম, মেসেন্টেরন, প্রোক্টোডিয়াম, এইটা হলো পৌষ্টিক তন্ত্র। তাহলে এই যে পৌষ্টিক তন্ত্র, ঘাসফড়িং এর পৌষ্টিক তন্ত্র, এইটা যেই সাইনাসে থাকে সেইটাকে বলে পেরিভিসেরাল সাইনাস। যেহেতু ওই জায়গায় পৌষ্টিক তন্ত্র থাকে, পৌষ্টিক তন্ত্রকে অপর নাম ভিসেরা বলে ডাকা হয়, মানে পেটে নাড়ি ভুঁড়িকেই আমরা সহজ ভাষায় ভিসেরা বলে ডাকবো। পেরিভিসেরাল সাইনাস, নাড়ি ভুঁড়ির সাথে জড়িত যা যা বা মানব দেহের ভেতরের অর্গানগুলোকে আমরা ভিসেরা বলে ডাকি। তো এই জায়গায় যেহেতু নাড়ি ভুঁড়িগুলো থাকে, এটাকে কি বলা হয়? পেরিভিসেরাল সাইনাস। সাদিয়া মিম বলেছে আমি একদিন কার্ডিওলজিস্ট হব। ফ্যান্টাস্টিক, ইনশাআল্লাহ, ফিয়ামানিল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে পেরিভিসেরাল সাইনাস। আর নিচের দিকে এই জায়গাতে থাকে ঘাসফড়িং এর ব্রেইন। যতটুকু ব্রেইনই থাকুক ওর, এই জায়গায় থাকে ব্রেইন। আর ব্রেইন তৈরি হয় কি দিয়ে? নিউরন দিয়ে। সেই জন্য এইটাকে বলা হয় পেরি নিউরাল সাইনাস। তাহলে তোমাকে যদি এখন কেউ কমেন্ট করতে বলে, এই বলো তো ঘাসফড়িং এর ব্রেইন কোন সাইনাসে থাকে, তোমাদের কি হবে উত্তর? সবাই কমেন্ট করো তো, ঘাসফড়িং এর ব্রেইন কোন সাইনাসে থাকে, কি হবে তোমাদের উত্তর? বলো। ফ্যান্টাস্টিক, পেরিনিউরাল সাইনাস, পেরিনিউরাল সাইনাস, তাহলে সেরা, খুবই ভালো। তাহলে আমরা একটা বেসিক আইডিয়া পেয়ে গেলাম। তাহলে ঘাসফড়িং এর হার্ট অন্য সবার মতো না, কিন্তু আমাদের হার্ট চারটা প্রকোষ্ঠ, ঘাসফড়িং এর হার্টে কয়টা প্রকোষ্ঠ? সাতটা প্রকোষ্ঠ। এখন আমরা কিন্তু এইগুলা নিয়ে আসলে পড়বো না, আমরা যা সাইনাসটা পড়ার জন্য, কোন সাইনাসে কি থাকে সেইটা বোঝার জন্য এতগুলো আলোচনা করলাম। আমাদের এই মুহূর্তে আমরা কি পড়ছি? আমরা পড়ছি রক্ত সংবহন তন্ত্র। তো ছবিতে আমরা যদি বইয়ের দিকে তাকাই, দেখো অলরেডি অনেক কিছু আমরা আমাদের পড়া শেষ। এইখানে হার্ট বলাই আছে, তাহলে এইটাকে বলা হয়েছে পেরিকার্ডিয়াল সাইনাস, বইয়ের ছবিটাতে দাগ দাও। এইটাকে বলা হয়েছে পেরিভিসেরাল সাইনাস, এইটাকে বলা হয়েছে পেরিনিউরাল সাইনাস। দেখো, তাই দেওয়া। এখন তুমি যদি এই ছবিটাতে আরেকটু ভালো করে খেয়াল করো, তুমি যদি আরেকটু ভালো করে খেয়াল করো, তাহলে তুমি এই ছবিটাতে কয়েকটা জিনিস আবিষ্কার করবা। কি কি আবিষ্কার করবা? দেখো এই জায়গায় একটা তীর চিহ্ন দেওয়া আছে, কোথায় 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 একটা তীর চিহ্ন দেওয়া, এবং এইটার উপরেই একটা তীর চিহ্ন দেওয়া আছে। কিভাবে 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 রক্ত যাতায়াত করে। তো আমরা এই জিনিসটা কিন্তু আমাদেরকে পড়তে হবে, এখান থেকে এমসিকিউ আসতে পারে। আমি বিশ্বাস করি না যে এই জায়গা থেকে তোমাদের এইচএসসি লাইফে কোনো সিকিউ আসবে, এইটা আমি আসলে বিশ্বাস করি না। বুঝতে পারলাম? তো দেখো এই জায়গাতে প্রথমে রক্তটা কোথায়, খেলা শুরু করব কোথা থেকে? ধরো রক্তটা এখন কোথায় আছে? হার্টে। এরপর হৃৎপিণ্ড চাপ দিল, হৃৎপিণ্ড সংকুচিত হইল, রক্তটা খেয়াল করে কোথায় যাচ্ছে? এই যেই পথে যায় এই পথটার নাম সম্মুখ অ্যাওর্টা, সামনে, রক্তটা সামনে। যদি বলে সিকিউ আসবে, তাহলে আমি তোমাদেরকে সিকিউ এর জন্য পড়াই দিচ্ছি। তাহলে দেখো হৃৎপিণ্ড চাপ দিল, এই রক্তটা দেখো এই জায়গায় কি লেখা, এই জায়গায় দেওয়া সম্মুখ অ্যাওর্টা। তাহলে রক্তটা এই সামনে সম্মুখ অ্যাওর্টায় আসলো। ঠিক আছে, ওকে, ফাইন। এরপর দেখো রক্তটা কোথায় গেল? সবার আগে ব্রেনে। দেখো মাথার জন্য একটা সাইনাস আছে, এইটার নাম দেওয়া আছে মস্তকের সাইনাস, এইটাও একটা হিমোসিল। তাহলে তিনটা সাইনাস তো দেখতে পাচ্ছ, মাথার জন্য আলাদা একটা সাইনাস। খেয়াল করো ওর ব্রেনটা কিন্তু, পুরো ব্রেনটা কিন্তু মাথায় নাই, তাই না? ঠিক আছে। সাধারণত সিকিউ কম আসে, তবে কিছু কিছু জায়গায় সিকিউ আসতে পারে যদি প্রশ্ন একটু কঠিন করতে চায়। এই জিনিসটা কিন্তু খুব একটা সহজ না। তাহলে খেয়াল করো রক্ত হার্ট থেকে কোথায় গেল? মস্তকের সাইনাসে। তারপর খেয়াল করো তো রক্তটা কোথায় যাচ্ছে? এইখান থেকে রক্ত চলে গেল নিচে, নিচ থেকে তারপরে চলে গেল উপরে পেরিভিসেরাল, দেখো। তারপরে চলে গেল পেরিকার্ডিয়াল, তারপরে রক্তটা এই যে গেল এই পশ্চাৎ অ্যাওর্টা দিয়ে, রক্তটা আবার এইদিকে প্রবেশ করলো। তাহলে তাহলে দেখো তো ঘটনা কি, রক্ত কোন দিক দিয়ে বের হলো? এই পথে রক্ত বের হলো।
প্রথমে এই জায়গায় আসলো, এসে এই জায়গায় গেল, তারপর এই জায়গায় পুরাটা ছড়াই গেল, এই দিকে ঢুকলো আবার এই। তাহলে দেখো তো সিরিয়ালটা, সিরিয়ালটা চলো আমরা আবার দেখি। খেয়াল করো, রক্ত এখান থেকে প্রথমে মস্তকের সাইনাসে গেল, ওখান থেকে নিচে, নিচ থেকে উপরে, উপর থেকে পেছন দিক দিয়ে আবার। আরো একবার, আরো একবার বলি। তাহলে হৃৎপিণ্ড থেকে রক্ত সম্মুখ অ্যাওর্টার মাধ্যমে মস্তকের সাইনাসে যায়, সেখান থেকে পেরিনিউরাল সাইনাসে যায়, সেখান থেকে পেরিভিসেরালে যায়, সেখান থেকে হার্টে প্রবেশ করে। কথা ক্লিয়ার? এবং তুমি একটা জিনিস তাকায় দেখো, খুব বেশি রক্তনালীর কথা কিন্তু বলা নাই, এখানে মাত্র দুইটা রক্তনালীর কথা বলা হয়েছে, সম্মুখ অ্যাওর্টা এবং পিছনের দিকে পশ্চাৎ অ্যাওর্টা। এবং এই যে হৃৎপিণ্ডটাকে সংকুচিত প্রসারিত করে কোন পেশিগুলা? উত্তর হলো অ্যালারি পেশি। অ্যালারি পেশি দেখতে কেমন? এই যে দেখো, ত্রিভুজাকার, তিন কোণাকার। অ্যালারি পেশি দেখতে কেমন? এইরকম তিন কোণাকার, তিন কোণাকার, তিন কোণাকার। কথা পরিষ্কার? তাহলে দেখো তো ঘটনাটা কি। আমরা যদি একটা সিম্পল ছবি আঁকি, আবার একটা ছবি আমাকে আঁকতে দাও, আমি কিন্তু ঘাটাঘাট এঁকে ফেলতে পারবো। জাস্ট কি করবা, এই দুই ভাগে ভাগ করে ফেললা। এই জায়গায় কি আঁকবা? ঠিক আছে। রক্ত কোথা থেকে কোথায় যাবে? সম্মুখ অ্যাওর্টা। এই চলে গেল রক্ত এখান থেকে সম্মুখ অ্যাওর্টার মাধ্যমে কোথায় যাবে? এখানে মস্তকের সাইনাস, সেখান থেকে পেরিনিউরাল, সেখান থেকে এইখানে গেল, এখান থেকে ছড়ায় পেছন দিক দিয়ে আবার পেরিকার্ডিয়াল। এই হইল। কে কে এইটা উত্তর করতে পারবে? কার কার একদম ঝকঝকা টনটনা, কার কার ঝকঝকা টনটনা, জে জে টি টি, ঝকঝকা টনটনা হলো কার? কে এখন বলতে পারবে? উম্মে সালমা দিশা, ক্লিয়ার? তো এই জিনিস কিন্তু তুমি যদি না বুঝে পড়ো তাহলে তোমাকে মুখস্থ করতে হবে, আর তুমি যদি একবার বেসিকটা বুঝে নাও তাহলে এই জিনিস লেখা তোমার জন্য কোনো ব্যাপার না। এখন আমাদেরকে কয়েকটা তথ্য মুখস্থ করতে হবে, বাট তোমাকে জিনিসটার আগে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ক্লিয়ারিং দ্য কনসেপ্টস। তাহলে তোমাকে সবার আগে কনসেপ্টস ক্লিয়ার করতে হবে। তাহলে তোমাকে সবার আগে কনসেপ্টস ক্লিয়ার করতে হবে ইনশাল্লাহ, তাই তো? তাহলে ফ্যান্টাস্টিক, আশা করি আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি। দিস ইজ গ্রেট, রাইট? ওকে। তাহলে দেখো তো এইটাও সবাই পারলাম। এখন ভাইয়া, এই জিনিস তো তোমাকে মুখস্থ করতে হবে না, এইটা তুমি এখন নিজে নিজেই লিখতে পারবা। খেয়াল করো তো, হৃৎপিণ্ডকে সংকুচিত প্রসারিত করে কে? উত্তর হলো অ্যালারি পেশি। এই অ্যালারি পেশিগুলোর সংকোচনে রক্ত পেরিকার্ডিয়াল সাইনাস থেকে হৃৎপিণ্ডে প্রবেশ করে। এরপর রক্তটা পেছন থেকে সামনের দিকে আসতে থাকে, তারপরে মস্তকের সাইনাসে যায়। বুঝাতে পারলাম? ওকে। রক্তটা উল্টা পাশে হার্টে আর প্রবেশ করতে পারে না, কারণ ওখানে কিছু কপাটিকা থাকে। এরপর রক্তটা পেরিনিউরাল সাইনাসে আসে, পেরিনিউরাল সাইনাস থেকে পেরিভিসেরাল সাইনাসে যায়, সেখান থেকে চলে যায় কোথায়? সেখান থেকে চলে যায় পেরিকার্ডিয়াল, পেরিকার্ডিয়াল থেকে আবার চলে যায় হৃৎপিণ্ডে, সেখান থেকে চক্রের পুনরাবৃত্তি। এর চেয়ে সহজ জিনিস কি পুরো বায়োলজি বই আর আছে? দিস ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট টপিক। আমাকে যদি বলো এখন তোমার কাছে এটা ইজি লাগার কথা, তবে এই জায়গায় একটা হাস্যকর তথ্য দেওয়া আছে। তথ্যটা আমার কাছে এই চিন্তা করে হাস্যকর লাগে যে ভাই, এই তথ্যটা নিয়ে আমি অনেক বেশি কনফিউজড। এখানে একটা তথ্য দেওয়া আছে, দাঁড়াও, দেখো তো তথ্যটা নীল কালারে দেখা। বলো তো ঘাসফড়িং এর পুরো শরীরে রক্ত প্রবাহ যাইতে কতটুকু সময় লাগে? দেখো এইটা একটা এমসিকিউ, তাহলে এই পুরো ঘটনাটা ঘটতে, এই পুরো ঘটনাটা ঘটতে 30 থেকে 60 মিনিট সময় লাগার কথা। 30 থেকে 60 মিনিট সময় লাগার কথা বলেছে। 30 থেকে 60 মিনিট। তো ওয়েট ফর এ ওয়াইল। বাট এই তথ্যটা আমরা যদি চলো, আমরা যদি এই তথ্যটা গুগল করি, চলো আমরা চলো এই তথ্যটা গুগল করি, যে চলো তো গুগল করা যাক। ওকে, ভয়েস তো আমার অফ করা আছে। চলো আমরা এই তথ্যটা গুগলে দেখি যে গুগলে কি বলেছে। হাউ মাচ টাইম it takes in grasshopper to circulate blood in whole
বডি। কি দু একটা বানান টানান ভুল হতে পারে, বাট আশা করি গুগল মামা আমাদেরকে বুঝে নিবে। ইয়াস, হাউ মাচ টাইম ইট টেক্স টু টু মেক দ্য ফুল সার্কুলেশন ইন দ্য গ্রাস হপার। তো দেখো এইখানে এইখানে এই জায়গাতে আমরা চলো একটু দেখে নেই। 30 থেকে 60 মিনিট, 30 থেকে 60 মিনিট, 30 থেকে 60 মিনিট। এই জায়গাতে এই জায়গাতে এক্স্যাক্টলি টাইমিংটা তারা কি বলেছে, এই জিনিসটা নিয়ে আমার কনফিউশন ছিল। আমরা চলো কনফিউশনটা আরেকবার গুগল থেকে, আমি লাস্ট বার যে সাইট থেকে চেক করেছিলাম সেইটাতে একটা ছোট্ট ছোট্ট গ্যাঞ্জাম ছিল। ঠিক আছে। আমাদের এখানে একটা ছোট্ট বিষয় আছে, মানে আহ, সেটা হলো যে আমাদের পুরো শরীরে এখানে 60 মিনিটের কথা বলেছে, 30 থেকে 60 মিনিট, যেটা সময়টা অনেক বেশি, যেইটার সময়টা অনেক 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 বেশি। খেয়াল করো, 60 মিনিট, সেকেন্ড না কিন্তু। মানুষের পুরো শরীরে, মানুষের এই ঘটনাটা কখন ঘটে? মানুষ হলে এই ঘটনাটা 60 সেকেন্ডে ঘটে। 60 সেকেন্ড। আমার হার্ট থেকে রক্ত বের হবে, পুরো শরীর থেকে হার্টে আবার রক্ত আসবে। তাহলে মানুষের এই ঘটনাটা কত সময় ঘটে? মানুষে এই ঘটনাটা ঘটে মানুষে এই ঘটনাটা ঘটে 60 সেকেন্ডে। তাহলে ঘাস ফড়িং এ দেখো কত বেশি। ঘাস ফড়িং এ খেয়াল করো, ঘাস ফড়িং এ কত কত বেশি মিনিট। কেন? কারণ ঘাস ফড়িং এর রক্ত এবং ওভারঅল সিস্টেমটা, ঘাস ফড়িং এ যে রক্ত, সেটার নাম কিন্তু অন্য, হিমোলিম্ফ। এইটা একটা কমপ্লেক্স জটিল প্রক্রিয়া। তো মানে ওভারঅল এইটার চলাচলটা চলাচলটা ভাইয়া কিছুটা কম। তো সেই জন্য এখানে সময় কিছুটা বেশি লাগে, কিন্তু 30 থেকে 60 মিনিট, এই জিনিসটা আমাকে বারবার আজীবন অবাক করেছে। পুরো শরীরে 1 ঘন্টা, দিনে মাত্র 24 বার তার হয়। তো যাই হোক, এই জিনিসটা কিছুটা কনফিউজিং, স্টিল নাও আমার কাছে এখনো কনফিউজিং আছে, বাট বইয়ে এভাবেই দেওয়া। তাহলে আমরা এইটা সবাই পড়ে ফেললাম, আশা করি সবার বোঝা হয়ে গেছে। কিন্তু তুমি এখানে দেখো, ঘাসফড়িং হার্টবিট কিন্তু বহুবার হয়। তো এই জিনিসটা নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়, আমি এটা উত্তরটা ক্লিয়ার করে আসলে এখন খুঁজে পাইনি। আমি খুঁজে পেলে অবশ্যই পেজে এবং গ্রুপে দুই জায়গাতেই পোস্ট করে দিব, চিন্তা করার কোনো কারণ নাই। তাহলে দেখো তো, পরীক্ষায় যদি প্রশ্ন আসে ঘাসফড়িং এর রক্ত সংবহন প্রক্রিয়া বর্ণনা করা যাবে, সবাই কি এটা লিখতে পারবা, সিরিয়ালটা লিখতে পারবা? তাহলে বলো তো, পরীক্ষায় যদি প্রশ্ন আসে সম্মুখ অ্যাওর্টা, দেখি কার কার মুখ, কার কার জিনিসটা বেসিক ক্লিয়ার। ঘাসফড়িং এর সম্মুখ অ্যাওর্টা কোথায় রক্ত সরবরাহ করে? কোন অঙ্গে রক্ত সরবরাহ করে? বলো দেখি। ফ্যান্টাস্টিক, তোমরা অনেকেই সঠিক উত্তর দিয়েছো, যারা সঠিক উত্তর দিয়েছো অনেক অনেক দারুণ। তাহলে এইরকম এমসিকিউ কিন্তু আসবে। দিজ এমসিকিউজ উইল কাম। তো তুমি যদি এই জিনিসটা পড়ে ফেলো, তাহলে তোমার কাছে এই জিনিসটা খুব কঠিন কিছু লাগার কথা না। তাহলে তুমি সংবহন তন্ত্রটা পুরাটা বুঝে ফেলেছো, দ্যাটস ফাইন। আমাদেরকে আরেকটা ছোট্ট বিষয় পড়ালেখা করতে হবে, আরো দু একটা ছোট্ট বিষয় পড়ালেখা করতে হবে, সেটা হলো হার্ট কিরকম দেখতে। এই বিষয়ে একটু পড়ালেখা করি চলো আমরা। তাহলে ঘাসফড়িং এর হার্ট কিরকম দেখো তো। ঘাসফড়িং এর হার্টে কয়টা প্রকোষ্ঠ? 7টা প্রকোষ্ঠ। দেখতে কিরকম? নলের মতো। এটা কোথায় থাকে? দেহের পিঠ বরাবর, তাই না? উপরের দিকে পিঠ বরাবর থাকে, মুখস্থ করার কিছু নাই। এইগুলাতে অনেকগুলা কথা। আর খেয়াল করো, আমরা যখন হার্টটা আঁকলাম, তাহলে দেখো এইভাবে আঁকা হইলো, তাই না? একটার মধ্যে আরেকটা, একটার মধ্যে আরেকটা, এই নলের মতো। আর এই জায়গাটা ফাঁকা, নলের মতো, নলের মতো, নলের মতো, এই জায়গাটা ফাঁকা। এই জিনিসটাকে বলা হয়, এইটাকে বলা হয় অস্টিয়া। এটাকে কি বলা হয়? এইটাকে বলা হয় অস্টিয়া। অস্টিয়া মানে কি? অস্টিয়া মানে ছিদ্র। তার মানে হার্টের একটা মুখে একটা পাশে কি
একটা পাশে ছিদ্র, হার্টের একটা পাশে ছিদ্র, হার্টের একটা পাশে হলো ছিদ্র ছিদ্র ছিদ্র। তাহলে দেখো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, যদি এটা প্রশ্ন আসার কিছু নাই, তাহলে দেখো দুই পাশে একটা করে হার্টের প্রত্যেকটা প্রকোষ্ঠের এই জায়গায় একটা ছিদ্র, আবার এই জায়গায় একটা ছিদ্র, একটার সাথে আরেকটা কানেক্টেড। এই তো এইটাই বলা আছে। এবং মাথার দিকে লাগানো থাকে সম্মুখ আওরটা, পেছন দিকে লাগানো থাকে পশ্চাৎ আওরটা, এবং হার্ট এটাকে সংকুচিত প্রসারিত করে কি? সংকুচিত প্রসারিত করে হলো অ্যালারি পেশি। সংকুচিত প্রসারিত করে কে? অ্যালারি পেশি। তাহলে এইটা একটা এমসিকিউ আসবে, লিখে রাখো। সংকুচিত প্রসারিত করে কে? উত্তর হলো অ্যালারি পেশি। লাস্ট ওয়ান। এইবার তুমি এই জায়গাতে খেয়াল করো যে মানুষের হার্টের সাথে ঘাসফড়িং এর হার্টের কি পার্থক্য। মানুষের হার্ট, হিউম্যান হার্ট, আর গ্রাস হপার, জিএইচ, গ্রাস হপার হার্ট। মানুষের হাড়ে তোমরা কয়েকটা শব্দ শুনেছো, এসএ নোড, তোমরা এটা শুনে থাকবা, এভি নোড, পার্কিনজি। এরা আমাদের হার্টবিট নিয়ন্ত্রণ করে। এরা কি জিনিস? এরা বিশেষ হৃদপেশি। এরাও কিন্তু কোষ, এরাও কিন্তু বিশেষ ধরনের হৃদপেশির কোষ, বিশেষ হৃদপেশি কোষ, এরা স্পেশাল। তো মানুষের হার্টটা যে প্রতি মুহূর্তে বিট করে, মানুষের হার্টটা যে প্রতি মুহূর্তে বিট করে, এই যে প্রতি মুহূর্তে বিট করে, আমাদের কন্ট্রোল করে কে? আমাদের কন্ট্রোলিং পাওয়ার কে? মানুষের হার্টের কন্ট্রোলার হলো এসএ নোড, এভি নোড, পার্কিনজি। এবং এরা কি? এরা পেশি, এরা পেশি কোষ। সেই জন্য মানুষের কন্ট্রোলটাকে বলে মায়োজেনিক কন্ট্রোল। এটা কিন্তু একটা দারুণ পার্থক্য। সবাই লিখবে যে মানুষের হার্টে চারটা প্রকোষ্ঠ, ঘাসফড়িং এর সাতটা। মানুষেরটাকে বলে হৃদপেশি, কার্ডিয়াক পেশি, আর ঘাসফড়িং এর তাকে বলে অ্যালারি পেশি। কিন্তু ভাইয়া এই পার্থক্যটা যে লিখবে সে পাবে ফুল মার্ক। গুড স্টুডেন্টস ওই জিনিসগুলো জানে, কিন্তু যারা গ্রেট স্টুডেন্ট, তোমাদের মতো যারা আজকে জেনে যাচ্ছ, তোমরা সবাই গ্রেট স্টুডেন্ট হয়ে যাবা। তাহলে দেখো এইটাকে বলে মায়োজেনিক নিয়ন্ত্রণ। মায়োজেনিক নিয়ন্ত্রণ মানে, মায়ো শব্দের অর্থ পেশি, মায়োজেনিক নিয়ন্ত্রণ, মায়ো শব্দের অর্থ হলো পেশি, মায়োজেনিক নিয়ন্ত্রণ। তাহলে মানুষের হার্টে নিয়ন্ত্রণ করে কে? মানুষের হার্টে নিয়ন্ত্রণ করে পেশি। আর ঘাসফড়িং এর হার্টে নিয়ন্ত্রণ করে কে? ভাইয়া ওর এইগুলা থাকেই না, এইগুলা একটাও থাকে না। তাহলে ওর পেশিকে নিয়ন্ত্রণ করে কে? ওর নিউরন, ওর নিউরন। এটাকে বলে নিউরোজেনিক হার্ট। তাহলে ঘাসফড়িং এর হার্টটাকে নিয়ন্ত্রণ করে কে? ঘাসফড়িং এর হার্ট হলো নিউরোজেনিক হার্ট। কেন? কারণ তার এসএ নোড, এভি নোড এইগুলা নাই। তাহলে গুড স্টুডেন্টস নো দা বেসিক পার্থক্য, দ্য গ্রেট স্টুডেন্ট দে নো। মানুষেরটা মায়োজেনিক হার্ট, ঘাসফড়িং একটা নিউরোজেনিক হার্ট। খুবই ইম্পর্টেন্ট লাইন, এবং এইটা কিন্তু একটা খ নাম্বার প্রশ্নে আসবে। ঠিক আছে? সকল পোকা মাকড়ের কিন্তু এই পরীক্ষা, এটা কিন্তু খ নাম্বারে আসবে যে নিউরোজেনিক হার্ট কাকে বলে। যেই হার্টকে নিয়ন্ত্রণ করে নিউরন, তাকায় দেখো, হৃদ হৃদযন্ত্রের এই যে সংকোচন প্রসারণ, এইটাকে কে নিয়ন্ত্রণ করে? এইটা নিয়ন্ত্রণ হয় স্নায়ু গ্রন্থি বা গ্যাংলিয়ন দ্বারা। তোমরা বলবা ভাইয়া গ্যাংলিয়ন কি জিনিস? গ্যাংলিয়ন শব্দটার অর্থ, গ্যাংলিয়ন, গ্যাংলিয়ন সমান স্নায়ু গ্রন্থি। গ্যাংলিয়ন সমান, গ্যাংলিয়ন সমান স্নায়ু গ্রন্থি, স্নায়ু গ্রন্থি সমান, স্নায়ু গ্রন্থি সমান গ্যাংলিয়ন। তোমরা ভাইয়া, তো ছবি দেখাই দিচ্ছি একটা, তাহলে ক্লিয়ার হবে। তাকায় দেখো, সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন। এই যে আমাদের মেরুদণ্ডের দুই পাশে এই রকম ছোট 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 বলের মতো, ছোট্ট ছোট পিং পং বলের মতো, ছোট্ট ছোট্ট পিং পং বলের মতো, দেখো এই যে হলুদ হলুদ, এইগুলা নাম হলো গ্যাংলিয়ন। এইগুলা হলো গ্যাংলিয়ন। এইগুলা কি? এইগুলাকে বলা হয় স্নায়ুর গ্রন্থি। এই যে ছোট্ট ছোট্ট বলের মতো, এইগুলা কে বলা হয় স্নায়ুর গ্রন্থি। আমাদের নার্ভ গুলো একসাথে হয়ে এইরকম জিনিস করে। ঠিক আছে? তো হার্টকে নিয়ন্ত্রণ করে এইরকম গ্যাংলিয়ন, ঘাসফড়িং এর হার্টকে নিয়ন্ত্রণ করে এইরকম গ্যাংলিয়ন। তাহলে কার কার কাছে ক্লিয়ার? আর আমাদের আমাদের হার্টটা একটা ছোট্ট দলার মতো, মাংসপিণ্ডের মতো। এই জন্য মানুষের হার্টকে বলে মাংসপিণ্ড,
কিন্তু এদের হার্টকে কিন্তু দেখো একবার হৃৎপিণ্ড বলা হয়নি, এদের হার্টকে বলা হয়েছে হৃদযন্ত্র। কারণ ভাইয়া হার্টটা দেখতে কেমন, হার্টটা দেখতে কেমন এই রকম লম্বা, তুমি তাকায় দেখো, 1 2 3 4 5 6 7, এইটা কিন্তু কোনো মাংসের পিণ্ড না, এটা একটা লম্বা নল। কথা পরিষ্কার? ওকে। তোমাদের কাছে এইবার একটা প্রশ্ন, তোমরা সবাই বই পড়ে উত্তর দিবা। ঘাসফড়িং এর হার্টে 7টা প্রকোষ্ঠ, এই বিষয়ে কোনো সমস্যা নেই, কিন্তু ঘাসফড়িং এর হার্টে কয় জোড়া অ্যালারি পেশি থাকে বলো? এইটা তোমরা আমাকে জানাবা, বলো। ঘাসফড়িং এর হার্টে কয় জোড়া অ্যালারি পেশি থাকে? হ্যাঁ, অনেকেই বইটা, তাহলে দেখো অনেকেই বইটা পড়ে সঠিক উত্তর দিয়েছে, অনেকেই ভুল উত্তর দিয়েছে। তাহলে তোমরা বইয়ের মধ্যেই লেখা আছে, এই লাইনটা আমি খেয়াল করাই দিইনি, কিন্তু আজকের পর যারা দেখলা তাদের কিন্তু এটা আর কোনোদিন ভুল হবে না। তাহলে ঘাসফড়িং এর কয় জোড়া অ্যালারি পেশি থাকে? ঘাসফড়িং এ কয় জোড়া অ্যালারি পেশি থাকে? তুমি এখানে তাকায় দেখো, ঘাসফড়িং এ অ্যালারি পেশি থাকে হলো, ঘাসফড়িং এ অ্যালারি পেশি থাকে 6 জোড়া। কোথায় অ্যালারি পেশি? এই যে এইখানে 6 জোড়া। শব্দটা কই গেল আমি নিজেই খুঁজে পাচ্ছি না, এখন তোমাদেরকে মাত্র পড়ালাম, মাত্র দাগিয়ে দিতে চাইলাম যে এটা কিন্তু এমসিকিউ আসবে। এইটা এই যে ঘাসফড়িং এ 6 জোড়া অ্যালারি পেশি পাওয়া যায়, এটা এমসিকিউ আসবে। তাহলে হার্ট সম্পর্কে তোমরা ক্লিয়ারলি জেনে গেলা, আই থিঙ্ক উই আর ডান। আমরা সবাই হার্ট থেকে যতগুলো এমসিকিউ আসবে সবাই উত্তর করতে পারবো, রাইট? ওকে। আর এছাড়া এই হার্ট ছাড়া, এছাড়া হার্ট ছাড়া এইগুলাকে বলা হয় আনুষঙ্গিক স্পন্দনশীল অঙ্গ। আহ এই আনুষঙ্গিক, এটা জাস্ট একটা রিডিং করতে পারো, এটা থেকে তেমন কোনো প্রশ্ন আসবে না। ওকে, ডান। লাস্ট ওয়ান। এইবার আমরা রক্ত নিয়ে পড়ালেখা করব, রক্ত। ঘাস ফড়িং এর রক্ত নিয়ে পড়ালেখা করব। আমরা কি নিয়ে পড়ালেখা করব? ঘাস ফড়িং এর রক্ত। ঠিক আছে। ওকে। তো চলো আমরা ঘাস ফড়িং এর রক্ত নিয়ে একটা পড়ালেখার চেষ্টা করি। তো আমি দেখলাম যে কমেন্ট বক্সে মোটামুটি একটা ঝগড়া হচ্ছে বা যুদ্ধ হচ্ছে রক্ত নিয়ে। তো ঘাস ফড়িং এর রক্ত নিয়ে চলো আমরা একটা ছোট্ট পড়ালেখা করার চেষ্টা করি। লেটস। দেখো এইখানে গুগল করলে দেখো ঘাস ফড়িং এর রক্ত কালার কি। দেখো এই জায়গায় বলা হয়েছে ঘাস ফড়িং এর রক্ত হলো গ্রিন। এখন বইয়ের মধ্যে, বইয়ের মধ্যে তুমি দেখো তো, দেখো বইয়ের মধ্যে বলেছে ঘাস ফড়িং এর রক্ত হলো বর্ণহীন। কিন্তু তুমি যদি গুগল করো, তুমি গুগলে দেখবা যে ঘাস ফড়িং এর রক্তকে বলা হচ্ছে অন্য রঙের, গ্রিন বা এই রকম। তো আলটিমেটলি এটা আসলে বর্ণহীন, কিন্তু বিভিন্ন রকম জিনিসপত্র থাকার জন্য এটা রংটা পরিবর্তিত হয়। বাট বইয়ের লাইন অনুসারে আমাদের কি মনে রাখবো? ঘাসফড়িং এর রক্ত হলো বর্ণহীন। কিন্তু তুমি যদি গুগল করো তাহলে দেখবা, বা তুমি যদি অন্য কোনো টিকটিকি রক্ত কি, বিভিন্ন রক্ত তুমি এক একটা এক এক রকম জিনিস পাবা। ঠিক আছে, ঘাসফড়িং এর রক্ত। ঠিক আছে। সো দ্য ব্লাড অফ গ্রাসহপার কালার। আমরা চলো আমরা আরো একবার সার্চ দেই। তো দেখো বারবার গুগল বলার চেষ্টা করতেছে যে এটা এইটা হলো গ্রিন, রাইট? এবং দেখো বিভিন্ন রকম প্রাণী যেমন ককরোচ, তুমি তাকায় দেখো। তারপরও এইটাতে আমরা তারপর মনে রাখবো এটা স্বচ্ছ, এরকম কথা গুগল বললেও আমরা বিশ্বাস করবো সবসময় তা না। দেখো তেলাপোকার রক্ত সাদা, ঘাসফড়িং এর রক্ত প্রশ্ন যখনই আসুক উত্তর হবে কি? সাদা। কিন্তু ওই বিভিন্ন রকম মিশ্রণের কারণে রক্তের কালার চেঞ্জ চেঞ্জ হয়ে যেতে পারে। তাহলে রক্তের বর্ণ কি? আমরা একটাই শব্দ শিখবো, সেটা হলো ঘাসফড়িং এর রক্ত বর্ণহীন। আর বর্ণহীন শব্দের অপর নাম, বর্ণহীন শব্দের অপর নাম সাদা। তেলাপোকার যা রক্ত ঘাসফড়িং এরও তাই। তাহলে তেলাপোকা ঘাসফড়িং সবারই সাদা। তোমরা আজকে রাতেই তোমাদের প্রত্যেকের বাসায় একটা করে তেলাপোকা আছে, গ্যারান্টি দিলাম অসংখ্য তেলাপোকা আছে।
প্রত্যেকের বাসায় অসংখ্য তেলাপোকা আছে, অসংখ্য তেলাপোকা আছে, আমি তোমাকে গ্যারান্টি দিলাম। এই যে তেলাপোকা, একটা তেলাপোকাকে আজকে হত্যা করো, ঠিক আছে, প্রাণী হত্যা মহাপাপের পর্যায়ে, বাট শেখার জন্য তুমি মনে করো হত্যা করো। ওই একটা ক্ষতিকর তেলাপোকা মারলে আসলে মনে হয় না তেমন কিছু হবে। ঠিক আছে, তুমি একটা তেলাপোকাকে মারতে পারো, মেরে দেখবে যে সাদা রঙের রক্ত বের হচ্ছে। তো সাদা মানে কি? সাদা মানেই বর্ণহীন। সাদা কিন্তু কোনো বর্ণ না। বেনি আর সহকলা, তো বেনি আর সহকলার মধ্যে কিন্তু সাদা নাই। তো যাহাই সাদা রক্ত তাহাই বর্ণহীন রক্ত। তাহলে তেলাপোকার রক্ত যা, ঘাস ফড়িং এর রক্ত, ঘাস ফড়িং এর রক্ত হলো তাই। আমরা যাতে এই কথাটা মুখস্থ করতে পারি, মনে রাখতে পারি, ব্রেনের মধ্যে আমরা ঢুকাতে পারি, ইনশাল্লাহ আমরা এইটা উত্তর করতে পারবো। আশা করি পারা যাবে। রাইট? ওকে, ঠিক আছে। এইবার আহ আমরা ঘাস ফড়িং এর রক্ত নিয়ে কি পড়ালেখা করব? মানুষের রক্তে কি থাকে? মানুষের রক্ত, আমাদের রক্তে কিছু কোষ থাকে এবং প্লাজমা থাকে। আমাদের রক্তে কয় রকম কোষ? আরবিসি রেড ব্লাড সেল, ডাব্লিউবিসি হোয়াইট ব্লাড সেল, প্ল্যাটিলেট, এই রকম কোষ থাকে। হ্যাঁ, উম্মে সালমা দিশা, বাম হাতের খেলা একদম অপারেশন করে ফেলো। আর প্লাজমা থাকে ঘাস ফড়িং এর রক্তে। ভাইয়া আমরা একই রকম কথাই বলবো, ঘাস ফড়িং এর রক্তেও তাই। তো দেখো ঘাস ফড়িং এর রক্তে তুমি দেখো, ঘাস ফড়িং এর রক্তের মধ্যেও যে প্লাজমা থাকে এবং রক্তের কোষ থাকে, দেখো প্লাজমা এবং কোষ। প্লাজমাটার অপর নাম হিমোলিম্ফ, প্লাজমাটার অপর নাম হিমোলিম্ফ। তাহলে মানুষের, এটা হলো মানুষের। আমরা যদি ঘাস ফড়িং এরটাতেও লিখি, ঘাস ফড়িং এরটাও সেম। ঘাসফড়িং এর, ঘাসফড়িং এর তো প্লাজমা থাকে। এইটা কিন্তু পরীক্ষায় আসবে, ঘাসফড়িং এর প্লাজমার নাম কি? ঘাসফড়িং এর প্লাজমার নাম হিমোলিম্ফ। আর কোষ, কোষের নাম কি? তাকায় দেখো তো, কোষগুলোর নাম কি? এখানে তিনটা কোষ, বড় হিমোসাইট, প্রো হিমোসাইট এবং ট্রানজিশনাল হিমোসাইট। তাহলে কোষগুলোর নাম ওরা দিয়েছে হিমোসাইট, শুধু হিমোসাইটের নামটা আলাদা। হিমোসাইট, প্রো, ট্রানজিশনাল আর বড়, শব্দটা ইউজ করেছে তাহলে লার্জ। বড় হিমোসাইট, হিম মানে কি? হিম মানে রক্ত, সাইট মানে কোষ। তাহলে হিমোসাইট মানে কি? রক্ত কোষ। দ্যাটস ইট, রক্তের কোষের নাম রক্ত কোষ। ভাইয়া এইখান থেকে তোমাকে এই হেডলাইন পড়তে হবে। তাহলে তাকায় দেখো তো, তাহলে আমরা দেখলাম যে ঘাসফড়িং এর প্লাজমা এবং হিমোসাইট। আমরা যদি আগে হিমোসাইটে ফোকাস করি, হিমোসাইট কয় রকম? নাম তিনটা, জাস্ট তোমাকে পড়তে হবে। এবং কোনটা কত পার্সেন্ট থাকে পরীক্ষায় সবচেয়ে বেশি? কোনটা থাকে? ট্রানজিশনাল বা পরিবর্তনীয়, 68%। বাকি থাকে কয় পার্সেন্ট? 32। 32%-এর মধ্যে 23% থাকে প্রাক হিমোসাইট বা প্রো হিমোসাইট, আর 9% থাকে বড় হিমোসাইট। ভাইয়া এই টার্ম, এই পার্সেন্টেজ তিনটা মুখস্থ করতে হবে। ট্রানজিশনাল 68%, প্রো 23%, আর লার্জ, লার্জটা যদিও সাইজে বড় কিন্তু সংখ্যায় সবচেয়ে কম। এইটা এমসিকিউ আসবে, গ্যারান্টি দিলাম। যারা ক্লাস করছো এইটা একটা এমসিকিউ বইয়ের মধ্যে দাগ দাও। ভাই এটার সাইজ কি মুখস্থ করব? এটার সাইজ মুখস্থ করার কিছু নাই আসলে। ঠিক আছে, ওকে। আচ্ছা ফাইন, তাহলে এইটা একটা কথা তোমরা জানলা। আচ্ছা, রাইট। হিমোসাইটের মোট সংখ্যা কতগুলা? 15,000 থেকে 60,000 প্রত্যেক ঘন মিলিমিটার রক্তে। মানুষেরটা তুমি যেমন মুখস্থ করো, এদেরটাও পড়বা। প্রত্যেক মিলিমিটার কিউব ব্লাডে 15K থেকে 60K। এই যে 15,000 থেকে 60,000, লক্ষে না কিন্তু, সংখ্যা খুব বেশি না। এই যে পড়াই দিচ্ছি, শব্দগুলো পড়াই দিচ্ছি ক্লাসের মধ্যে, ব্রেনের মধ্যে এই জিনিসগুলো ঢুকে যাবে। রাইট? ওকে ফাইন। আর এখান থেকে কি পড়বো? ঘাসফড়িং এর প্লাজমা। দেখো আমরা সবাই এই তথ্যটা, এই শব্দটা সবাই আমরা জানি। হিম মানে রক্ত, আর লিম্ফ মানে লসিকা। হিম মানে রক্ত, লিম্ফ মানে লসিকা, হিমোলিম্ফ। তাহলে নাম যখন তুমি দুইটা এক করে দিবা, তার মানে রক্ত প্লাস লসিকা।
আমাদের শরীরে রক্ত এবং লসিকার নালী আলাদা আলাদা। যারা ক্লাস করছি, আমাদের শরীরে রক্ত এবং লসিকার নালী আলাদা আলাদা, কিন্তু ঘাস ফড়িং এর ক্ষেত্রে এই রক্ত এবং লসিকার নালী, এই যে আমাদের শরীরে হিম আর লিম্ফ আলাদা আলাদা, কিন্তু ঘাস ফড়িং এ এই রক্ত এবং লসিকা একসাথে মিশ্রিত থাকে। সেই জন্য এইটাকে বলা হয় হিমোলিম্ফ। এটা কিন্তু একটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। বুঝাতে পারলাম? তাহলে দেখো, ঘাস ফড়িং এর শরীরে এই যে হিমোলিম্ফ, রক্ত এবং লসিকা একসাথে মিশ্রিত, সেই জন্য ঘাস ফড়িং এর এইটাকে পারা যাবে। তাহলে ঘাস ফড়িং এর শরীরে রক্ত এবং লসিকা একসাথে একসাথে মিশ্রিত, এই কথাটা জানতে হবে। এবং প্লাজমার 90 ভাগই পানি, আর মানুষের 70 ভাগই পানি, মানুষের 90 থেকে 92 ভাগ পানি। তাহলে এই কয়েকটা কথা আমরা সবাই শিখবো, আশা করি সবার সবার মনে থাকবে। এইগুলা কি ভাইয়া পরীক্ষায় প্রশ্ন আসবে? এগুলো নাইস টু নো, রিডিং পড়ে নিবা, এগুলো থেকে এমসিকিউ আসবে না। রক্তের কাজ, গো ফর রিডিং। আমাদের শরীরে যা কাজ, মোটামুটি অলমোস্ট অলমোস্ট একই রকম কাজ করে, অলমোস্ট একই রকম কাজ করে। কিন্তু 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 খুব ইম্পর্টেন্ট কথা, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, আমাদের শরীরে রক্তের প্রধান কাজ কি কে বলতে পারবে? মানব দেহে রক্তের প্রধান কাজ কি বলো? মানব দেহে রক্তের প্রধান কাজ কি বলো তো? মানবদেহে রক্তের প্রধান কাজ কি? অক্সিজেন পরিবহন। মানবদেহে রক্তের প্রধান কাজ, রক্ত না থাকলে আমরা কেন বাঁচবো না? অক্সিজেন পরিবহন। ভাইয়া আমরা অক্সিজেন পরিবহন মানব দেহে। ঘাসফড়িং এর কিন্তু ভাইয়া, এই আমাদের মানবদেহে অক্সিজেন পরিবহন করে কে? হিমোগ্লোবিন। ঘাসফড়িং এর রক্তে এই খেলাটাই ঘটে না। ঘাসফড়িং এর হিমোগ্লোবিন নাই, সেই জন্য সে অক্সিজেন পরিবহন করে না। ভাইয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, ঘাসফড়িং এর রক্তের সাথে মানুষের রক্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য, ঘাসফড়িং এর রক্ত অক্সিজেন বহনে অক্ষম। প্রশ্ন হবে কেন? কারণ হিমোগ্লোবিন নাই। এই লাইনটা আজকের ক্লাস থেকে আমরা এই লাইনটা শিখে যাব। আমরা আজকের ক্লাস থেকে এই লাইনটা শিখে ক্লাস শেষ করব। আমরা সবাইকে বুঝতে পারলাম? তাহলে ঘাসফড়িং এর রক্ত অক্সিজেন পরিবহনে অক্ষম, কারণ ঘাসফড়িং এর রক্তে হিমোগ্লোবিন নাই। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তাহলে পরীক্ষায় ভাইয়া এই তথ্যটাই আসবে, ঘাসফড়িং এর রক্তে কি নাই? এই হিমোগ্লোবিনকে আমরা কি বলে ডাকি? হিমোগ্লোবিনকে আমরা বলি শ্বাস রঞ্জক। তাহলে ঘাসফড়িং এর রক্তে শ্বাস রঞ্জক হিমোগ্লোবিন নাই, তাই সে অক্সিজেন পরিবহন করতে পারে না। ঘাসফড়িং এর রক্তে, তাই সে অক্সিজেন পরিবহন করতে পারে না। সবাই লাইনটা একবার লিখে ফেলো, বইয়ের মধ্যে এটাতে 7 স্টার দাও, এইটা কিন্তু ব্যাখ্যা আসবে পরীক্ষায়। আজকে তাহলে দুইটা দারুণ জিনিস শেখালাম তোমাদেরকে। একটা হলো এইটা, আরেকটা হলো নিউরোজেনিক হার্ট। ঘাসফড়িং এর হার্টকে কি বলে? নিউরোজেনিক হার্ট। আরেকটা রক্ত সংবহন তন্ত্রটা, পুরো সংবহন তন্ত্রটা আজকে ক্লাসে শেখালাম। তাহলে যা যা পড়ালাম ব্রেনের মধ্যে ঢুকেছে? আমাদের এখনো শেষ হয়নি, আর 2 মিনিট শিখতে হবে। দেখো, সাইনাস, হিমোসিল গুলা তো বলা হলো না। হিমোসিল কয় রকম? তাহলে আমরা বলেছি তিনটা: পেরিকার্ডিয়াল সাইনাস, পেরিভিসেরাল সাইনাস এবং পেরিনিউরাল সাইনাস। পেরিকার্ডিয়াল সাইনাসে থাকে হৃদযন্ত্র, পেরিভিসেরাল সাইনাসে থাকে পৌষ্টিক নালী, পেরিনিউরাল সাইনাসে থাকে স্নায়ুরজ্জু। তাহলে এই তিনটা শব্দ আমাদেরকে ব্রেনের মধ্যে মনে রাখতে হবে। ঠিক আছে? ওকে, তাহলে আশা করি আমরা ক্লিয়ার। এখান থেকে এই তিনটেই এমসিকিউ আসবে। কয় ভাগে বিভক্ত? রক্ত সংবহন তন্ত্র থেকে এইটুকু গ্যারান্টি দিতে পারলাম যে যারা আজকে এই ক্লাসটা করলা, তাদেরকে আমি এইটুকু, তাদের হোমওয়ার্ক এইটা,
তাদের ঘাসফড়িং এর আর মানুষের এইটা তোমার হোমওয়ার্ক, এটা খাতায় লিখে ডিএমসি ড্রিমার্স গ্রুপে সাবমিট করবা। এবং যারা আজকে ক্লাসটা করলা, যারা বই দাগাইছো, এখনই তোমরা নোট ডিএমসি ড্রিমার্স গ্রুপে সাবমিট করো। যার নোট এবং যার বইয়ের দাগানোটা আমার বেশি পছন্দ হবে, আমরা কিন্তু নিয়মিত টি শার্ট পাঠাচ্ছি, ড্রিমার জার্সি, ড্রিম জার্সি পাঠাচ্ছি, ড্রিম টি শার্ট পাঠাচ্ছি তাদের সবার জন্য। তো দেখো তো, আমি প্রত্যেকটা জিনিস পড়াইছি, এমন কোনো জিনিস নেই যেটা তুমি এখন পারবা না। আমার মনে হয় যে আমি বেশিরভাগ পড়াই পড়াই দিলাম আজকের ক্লাসে। আই আই থিঙ্ক আমরা নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারটাই শেষ করে ফেলতে পারবো। শ্বসন, রেচন এবং এগুলো খুব কঠিন কিছু না। আমরা নেক্সট ক্লাসে পুরো চ্যাপ্টারটা শেষ করে ফেলার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমার মনে হয় যে প্রিয়, নেক্সট ক্লাসটা একটু বড় হবে, যেহেতু আমরা সেই ক্লাসে এই পুরো চ্যাপ্টারটা শেষ করব। তাহলে কারা কারা আজকে ক্লাসটা, কারা কারা প্রথম থেকে শেষ পর্যন্ত কারা কারা করলা? প্রথম থেকে শেষ পর্যন্ত কে কে করেছো ক্লাসটা, এবং সবকিছু বুঝেছো কিনা? বুঝেছো কিনা? আমার জার্সি এখনো পাঠাননি? কতজনকে জার্সি পাঠালাম? পোলাপান জার্সি পরে পোস্ট দিচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তোমাদের প্রশংসা আমাকে অনুপ্রাণিত করে। তোমরা যদি আমাকে, এই যে তোমরা ছোট ভাই বোনেরা, তোমরা যে আমার ক্লাস শুনে বুঝতে পারো, তোমরা যে পড়াটাতে আগ্রহ পাও, এটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আমার মনে হয় যে আমি 1 ঘন্টা বলেছিলাম, 1 ঘন্টায় ক্লাস হয়ে গেল। রাইট? কতক্ষণ হয়েছে আমি দেখতে চাই। আমি কথা দিয়ে কথা ভাঙবো না। আমি বিশ্বাস করি যে যতটুকু নেওয়ার আমি বলেছি ততটুকুই আমি নিব ইনশাআল্লাহ। আমার মনে হয় যে আহ, কতটুকু হয়েছে ক্লাসটা আমি দেখতে পাচ্ছি না, এক্স্যাক্টলি কয় মিনিট হয়েছে। ঠিক আছে, ওকে। সো প্রিয় ছোট ভাই বোনেরা, আগামীকাল তোমাদের নেক্সট ক্লাসে আবার দেখা হবে, আবার কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। রাইট? ওকে।